সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম। রাজনৈতিক জীবনের শুরু থেকে বসু সর্বদাই ছিলেন পূর্ণ স্বরাজের পক্ষে। তিনি মনে করতেন জাতীয়তাবাদ ছাড়া ভারতীয় সমাজে বিকাশ সম্ভব নয়। সুভাষচন্দ্র তার সঙ্গে স্বামী বিবেকানন্দের সাংগঠনিক ভাবনা চিন্তা সুভাষকে অনুপ্রাণিত করে। সুভাষচন্দ্র যখন রাজনীতিতে যোগ দেন তখন ভারতের সাধারণ জনগণ গান্ধীর নেতৃত্বে বিভিন্ন আন্দোলনে যোগ দিয়েছিলেন। উচ্চবর্গের আলাপ আলোচনার বাইরে সাধারণ মানুষ সুভাষচন্দ্র গান্ধীর অহিংস আন্দোলনে আদর্শে পুরোপুরি বিশ্বাসী না হলেও গান্ধীর নেতৃত্ব স্বীকার করে নেন। কিন্তু বিশেষ দশকে ভারতবর্ষের রাজনীতিতে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছিল। সে সময় বাংলার নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে সুভাষচন্দ্র বসু বেশ চিঠিপত্র বিনিময় হতো। সিভিল সার্ভিসে যোগদান না করে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে বাংলার রাজনীতিতে জড়িয়ে পড়েন সুভাষ। বাংলা কংগ্রেসের প্রচার বিভাগের সম্পাদক ও জাতীয় কলেজের অধ্যাপক হন। অসহযোগ আন্দোলনে সক্রিয় থাকার জন্য অবশ্য তাকে জেলে থাকতে হয়। চিত্তরঞ্জন ও মতিলাল নেহেরু স্বরাজ্য দলের সচিব ছিলেন। সুভাষচন্দ্র স্বরাজ্য দলের তরফে ফরওয়ার্ড পত্রিকায় অন্যতম পরিচালনার দায়িত্ব নেন। 1924 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের নির্বাচনে স্বরাজ্য দল জিতে যায়। চিত্তরঞ্জন কর্পোরেশনের মেয়র হন। সুভাষচন্দ্র প্রধান কার্যনির্বাহকের দায়িত্ব পান। হিন্দু মুসলমান সমাজের মধ্যে দূরত্ব ঘোচানোর জন্য চিত্তরঞ্জনের উদ্যোগে মুসলমান সমাজের উন্নতির জন্য নানা রকম কর্মসূচি নেওয়া হয়। এরই মধ্যে অবশ্য সুভাষকে বারবার জেলে যেতে হয়। 1925-এ চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয়। তখন থেকেই সুভাষচন্দ্র নিজের উদ্যোগে পূর্ণ স্বরাজের পক্ষে বক্তব্য প্রচার করেন। ব্রিটিশ সরকারের প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় তিনি নাকচ করেন। এই বিষয়কে কেন্দ্র করে 1928 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে গান্ধীর সঙ্গে সুভাষের সংঘাত শুরু হয়। 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই সুভাষচন্দ্রকে আবার গ্রেপ্তার করা হয়। 1933 খ্রিস্টাব্দে ইটালির রাষ্ট্রপ্রধান বেনিটো মুসোলিনির সঙ্গে সুভাষের দেখা হয়। মুসোলিনির দুর্নীতি দূরীকরণ ও সামাজিক সেবা প্রকল্পগুলি সুভাষচন্দ্রকে উৎসাহিত করে। 1933 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনে তুলে নেওয়া হয়। সুভাষচন্দ্র কংগ্রেসের নীতির তীব্র সমালোচনা করেন। 1930-এর দশকে কংগ্রেসের মধ্যে মতবিরোধ শুরু হয়। নূতন প্রজন্মের সঙ্গে পুরনো রক্ষণশীল নেতৃত্বের আন্দোলনের উপায় ও সামাজিক অর্থনৈতিক ভাবনাচিন্তার মধ্যে বিস্তর পার্থক্য দেখা যায়। সুভাষচন্দ্র, জওহরলাল প্রমুখ তরুণ নেতা স্বাধীনতা সংগ্রামে ভবিষ্যতে স্বাধীন রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করেন এবং সংগ্রামেও প্রাদেশিক সরকার পরিচালনায় কংগ্রেসের কী ভূমিকা হবে তা নিয়ে কংগ্রেসের মধ্যে ফাটল দেখা দেয়। কংগ্রেসের সদস্য সংখ্যা ক্রমে হ্রাস পেতে থাকে। চূড়ান্ত অসন্তোষ দেহজোড়া ও গণ অভ্যুত্থানের পথ তৈরি করেছিল। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সেই গণ অভ্যুত্থানের উদাহরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। সুভাষচন্দ্র মনে করতেন যে জার্মানির হাতে ব্রিটিশ শক্তির পরাজয় হবে, আর তাই সেই পরিস্থিতিতে ভারতে ব্রিটিশ সরকারের উপর চাপ দিতে উদ্যোগী হয় সুভাষচন্দ্র। 1942 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং ও রাসবিহারী বসু জাপানের যুদ্ধবন্দী ব্রিটিশ বাহিনীর ভারতীয় সৈনিকদের নিয়ে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন। 40,000 ভারতীয় যুদ্ধবন্দী এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাসরত ভারতীয়দের মধ্যে অনেক আজাদ হিন্দ ফৌজে যোগ দেন। 1943 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বা স্বাধীন ভারতের যুদ্ধকালীন সরকারের প্রতিষ্ঠার ঘোষণা করেন। তিনি হন তার প্রধানমন্ত্রী ও বাহিনীর সর্বাধিনায়ক। নভেম্বর মাসে জাপানের প্রধানমন্ত্রী তোজো আজাদ হিন্দ সরকারের হাতে জাপানে অধিকৃত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তুলে দেন। 1944 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন রেঙ্গুন থেকে ভারতের অভিমুখে যাত্রা করে 19শে মার্চ ভারতের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করেন তারা। এপ্রিল মাসে আজাদ হিন্দ বাহিনী কোহিমা অবরোধ করে, কিন্তু আজাদ হিন্দের 2 রেজিমেন্ট সহ জাপানের সেনাবাহিনী ইম্ফল অভিযান বিপর্যস্ত করেন। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কোণঠাসা হয়ে পড়ে। তার ফলে বার্মা সীমান্ত থেকে জাপান বিমান বাহিনীর যুদ্ধরত এলাকায়
সরিয়ে নিতে বাধ্য হয়। বর্ষা শুরু হওয়ার যোগাযোগ ব্যবস্থা, খাদ্য সরবরাহ অনিয়মিত হয়ে পড়ে। তার উপর রোগ, শীত, ম্যালেরিয়া নানান সমস্যা দেখা যায়। আজাদিন বাহিনীর অভিযান সফল হয়নি। তবে সুভাষচন্দ্র বসু আজাদিন বাহিনী পুনরুজ্জীবনে বিশ্বাসী ছিলেন। সোভিয়েত রাশিয়ার কাছ থেকে সাহায্যে আশা করেছিলেন তিনি। জাপান সরকার সুভাষকে রাশিয়ায় চলে যাওয়ার জন্য মাঞ্চুরিয়া পর্যন্ত ব্যবস্থা করে দেয়, কিন্তু যাত্রাপথে তাইওয়ানে 1945 খ্রিস্টাব্দে 18 আগস্ট তাইকুর বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনা ঘটে। বলে সুভাষচন্দ্র ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন। তবে ওই খবরটির সত্যতা সম্পর্কে সংশয় তৈরি হয়। আজাদ-হিন্দ ফৌজের অভিযান শেষ হলেও ভারতীয় রাজনীতিতে তার প্রভাব পড়েছিল। এই ফৌজের বহু সেনাকে আত্মসমর্পণ এর পরে জিজ্ঞাসাবাদের জন্য ভারতে আনা হয়। তাদের বিচার শুরু হয় লালকেল্লায়। তাদের মধ্যে পি.কে. সেহগল, জি.এস. ধিলো এবং শাহনওয়াজ খান এই তিনজনকে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে ব্রিটিশ সরকার। আজাদ হিন্দ ফৌজের লড়াইয়ের প্রভাবে ব্রিটিশ সেনাবাহিনী ভারতীয় সেনাদের উপর পড়েছিল। অনেক সৈনিক আজাদ হিন্দ তহবিলে অর্থ দান করেন। 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে রয়্যাল ইন্ডিয়ান নেভি বা ব্রিটিশ সরকারের নৌবাহিনী প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। ভারত তাদের শেষের দিন যে ক্রমশ এগিয়ে এসেছিল তা ব্রিটিশ শক্তি বুঝতে পারছিল।